নমস্কার, বিটিএন আমার করিমগঞ্জ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। আসন্ন নির্বাচনের জন্য নেতাজি মেলা হচ্ছে না করিমগঞ্জে। নির্বাচন প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে বৈঠক করলেন করিমগঞ্জ জেলা উপায়ুক্ত। মহন্ত চন্দ্র দাস ও মঞ্জুরা বাংলা দাসের স্মৃতি রক্ষার্থে করিমগঞ্জে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শনাক্ত শিবির। ভারতীয় জনতা পার্টির রাজ্যিক মুখপাত্র তথা বদরপুর সমষ্টির সম্ভাব্য প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্যের সাথে বার্তালাপ। করোনা মহামারীর প্রকোপে গতবার করিমগঞ্জের নেতাজি মেলা শুরু হয়েও বন্ধ হয়ে যায়। বিগত এক বছর যাবৎ মেলা কোম্পানির লোকেদের এই মাঠেই কোনো রকম দিন কাটাতে হচ্ছে। এবার মেলা হবে বলে আশ্বাস পেয়ে ওনারা খুবই আনন্দিত, কিন্তু নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ায় আবারও মেলা হবে না বলে ওনাদেরকে জানানো হয়েছে। এখন তারা নিরুপায়। কি করবেন? মেলা না হলে কি খাবেন বা এখান থেকে যাবেনই বা কিভাবে? কারণ ওনাদের জিনিসপত্রগুলো যে নিয়ে যাবেন এই পয়সাটুকু তো ওদের কাছে নেই। এই ব্যাপারে জেলা উপায়ুক্তকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নির্বাচনের জন্য এই মুহূর্তে মেলা করা সম্ভব নয়, নির্বাচনের পরে মেলা করা যেতে পারে। নেতাজি মেলা হচ্ছে নাকি এবার? না, এবার মেলা হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না ঠিক জানি না। আমরা মানে অনেক এক বছর ধরে এখানে বসে থাকার পরে আমরা তো খুব অসহায় পড়েছিলাম। তারপরে জেলা শাসক আমাদের মেলা হবে বলে আমাদের আশ্বাস দিয়েছে। আমরা একটু আনন্দিত হয়ে আমি সমস্ত লোকদের ডেকে আনলাম। তারপরে এই সমস্ত কাজবাজও করালাম, বিভিন্ন জায়গার থেকে লোকজন ডেকে এনে আমি কাজ শুরু করেছি। কাজ প্রায় কমপ্লিটের মুখে। এখন হঠাৎ শুনলাম যে মেলা হচ্ছে না বা মেলা দেবে না পারিস। আমরা এখন প্রচণ্ড অসহায় পড়ে আছি। কীভাবে যেখান থেকে যাব এই পরিস্থিতি আমাদের নেই। আর এখানে আমরা মেলা হবে জন্য আরও আমরা লোন টোন করে কাজ চালিয়েছি, খেয়েছি, লোকদের আনিয়েছি। এখন মানে কী করে যে এখান থেকে আমরা বেরিয়ে যাব, আমাদের কাছে কোনো যাওয়ার মতন কোনো অর্থ নাই, এখন খাওয়ারও পরিস্থিতি নেই। আমরা অনেক ধান দেনা করে মোটামুটিভাবে কিছুদিন চলেছি। আবার লোকজন ডেকে এনেছি, আনার পরে কাজ টাজ করার পরে এখন বলছে মেলা হবে না। আমরা খুব অসহায় পড়ে আছি। আগে জেলা উপায়ুক্ত বলেছিল যে মেলা হবে, আপনাকে আশ্বাস দিয়েছিল। হ্যাঁ, আশ্বাস দিয়েছি। হ্যাঁ, তারপরে এখন কি বললেন জেলা উপায়ুক্ত? এখন আমরা আশ্বাস পেয়ে তো আমরা খুব ইটি করে মানুষজন ডেকে নিয়েছি, বিভিন্ন জায়গার থেকে মানুষ ডেকে নিয়ে এসেছি। আসার পরে কাজটা শুরু করেছি। আমরা প্রায় কাজ কমপ্লিট মানে মুখে। এখন বলছে মেলা হবে না। এখন কেন হবে না জানি না। এখানে কি ইলেকশনের কি বলে আছে, কোনো অসুবিধা আছে। আমাদের মেলা এখন হবে না বলে আমরা আপনারা কি সব কলকাতার মানুষ? না, কলকাতার মানুষ আছে, উত্তরপ্রদেশের মানুষ আছে, বিহারের মানুষ আছে, বিভিন্ন জায়গার মানুষ আছে। আমাদের মেলাতে বিভিন্ন राज्य মানুষ এখানে এসে আমরা उत्तर प्रदेश में। मैं उत्तर प्रदेश का रहना हूँ। मेरा नाम रमेश प्रसाद है। पिछले साल ये मेला जो है 12 तारीख को बंद हो गया। ये हुआ कि अब खुलेगा ये मालूम नहीं था कि कोरोना कब से शुरू होगा, इतना लंबा समय लेगा। फिर भी हम लोग को लाइट भरा, दुकान भरा, सब कुछ दिया। देने के बाद सब क्लियर करने के बाद यहाँ सामान रख दिया हम लोग। यहाँ रख के पूरे साल, एक साल ये बाद जो हम लोग आए मेला करने के, हम लोग को बुलाया गया कि इस साल मेला, हम लोग का आशा भी था कि ये मेला होगा, इस बोल के हम लोग यहाँ पे आया। अभी आने के बाद देख रहे हैं स्टॉल भी बना हुआ है, एक लाइन का पूरा स्टॉल बना हुआ है। ये पंडाल बन गया है, ब्रेक ये डिस्को का ये बन गया है, गाड़ी लगा है, ये माल तैयार हो चुका है। अभी सुनने में मेला नहीं होगा। अब बोलिए हम लोग कैसे जिंदा रहेगा? इतना तो उत्तर प्रदेश यूपी से 1600 किलोमीटर दूर से हम लोग आया है। पूरा सामान पहुँच गया, सड़ गया। घर का भाड़ा दिया 10,000, 10,500, कोई 8,000, कोई 6,000, कोई 4,000, ऐसे करके दिया है। अब बोलिए इस मुसीबत हम लोग का जाएगा कहाँ? अभी खाने के लिए मोहताज हो गए हम लोग। अगर ये मेला चलने से हम लोग के लिए बहुत सुख होता, बढ़िया होता, लेकिन अभी कुछ समझ में नहीं आ रहा हम लोग करेगा क्या। दूसरी जगह पे मेला चल रहा है क्या? बहुत जगह मेला चल रहा है। हमारे यूपी में भी मेला चल रहा है, ये सिलचर में चल रहा है, ये नजदीक में सिलचर में चल रहा है। जब सिलचर में मेला चल रहा है तो यहाँ भी तो चलना चाहिए ना। गुवाहाटी भी चल रहा है, गुवाहाटी चल रहा है, कहाँ नहीं चल रहा है? ये तो गांधी मेला या कोई डिज्नी मेला चल रहा है, कोई भी मेला चल रहा है, वहाँ चल रहा है गांधी फील्ड में, तो इस फील्ड में भी होना चाहिए था, लेकिन ऐसा नहीं हो रहा है। आपको परमिशन क्यों नहीं दे रहा है? अब ये तो हम बोल नहीं सकते क्यों नहीं दे रहा है। अब यहाँ के पार्टी जाने
कैसा है क्या नहीं, अब तो भैया हम तो लोग यूपी का है, ये तो मालूम नहीं कि हम लोग कैसे कंपनी हो बुलाया तो हम लोग आप चले लोग- आए हैं। हम लोग का कंपनी मालिक जो बुलाया कि हाँ ये मेला चालू होने वाला है, आप लोग आ जाइए, हम लोग आ गया। अब आ गया, यहाँ आने के बाद फंसा हुआ है, क्या करेगा समझ में नहीं कंपनी आता शुरू सर। से मतलब दुकान आप लोगों लगाते हैं। का भरपाई जो खर्च हुआ है आप लोगों का, जिला उपायुक्त ने कुछ खर्च देने के, आपको भरपाई देने के कुछ आश्वास दिया है क्या? नहीं ऐसा तो कोई नहीं दिया है, ऐसा कोई नहीं दिया है हम लोग को, अभी कोई नहीं दिया। नहीं दिया। अभी आप लोग क्या डिसाइड किया हो, क्या करोगे अभी? अभी तो हम लोग डिसाइड ये करा कि भाई जब तक कुछ इसका निष्कर्ष नहीं निकलता है, कोई हल नहीं निकलता है, तब तक यहाँ से हम लोग हिलने वाले नहीं। हम लोग कैसे जाएगा? तो कैसे जाएगा? अभी तो किसी की जेब में पैसा नहीं है, खाने का पैसा नहीं है, चाय पीने के लिए पैसा नहीं है, कैसे करेगा बोलिए तो? अच्छा, हम लोग का जो कंपनी का मालिक भी है, उनका भी तो यही हाल है ना, सबका है। 18-25 आदमी जो 30 आदमी जो खाने वाला है, खर्चा है, वो अगला कहाँ जाएगा लेके? हम लोग भी क्या करेंगे? लोन लेकर बैठा हुआ, कहाँ से आपको क्या लगता है ये राजनीति चल रहा है क्या? अब राजनीतिक तो हर जगह है, यहाँ भी है, ऐसा ही तो, इस तो छुपाने वाली बात नहीं है, छुपने वाली बात नहीं है, ये तो हर जगह है। जब सिलचर का मेला चल रहा है, कोई गांधी पार्टी वाला मेला- पोजीशन है। गांधी मेला नाम बदल के वहाँ मेला चल रहा है, तो हम लोग का नेताजी मेला का परमिशन क्यों नहीं दे रहा है? दुलत चौड़ा में मेला लगा हुआ है। हम तो झारखंड से चल रहा है मेला, ऐसा जगह की मैं झारखंड से आया, वहाँ टिकट नहीं मिल रहा था, हम लोग तत्काल टिकट काट के हम लोग आए। 28 तारीख को यहाँ मेला चालू हो, फिर भी यहाँ का मेला नहीं हो रहा है। आनीपुर में मेला चल रहा है, दुलत चौड़ा में चल रहा है। करीमगंज में नेताजी मेला हो रहा है क्या? नेताजी मेला इलेक्शन के बाद होगा। बात हो वो उन लोगों का ये बोल रहे हैं कि उनका जो हालत है अभी बहुत ख़राब है, वो जा नहीं पा रहे, उसके लिए आप देखो वो लोग कब से बैठा है यहाँ पे, एक साल हो गया ना। हाँ। एक महीने में और तक हालत खराब हो जाता है क्या? वो लोग 12 मंथ्स प्लस 1 मोर मंथ है, तो इसमें क्या है, लास्ट अप्रैल में से बैठा है लोग। अभी तो उतना भी 1 साल भी नहीं हुआ, 8 मंथ्स हुआ, ठीक है। 1 महीना उन लोग को चाहिए तो विल प्रोवाइड ऑल सपोर्ट, और लेकिन अभी नहीं होगा मेला, इट विल हैपन ओनली आफ्टर द इलेक्शन। लेकिन आपने तो बोला था पहले एक न्यूज़ चैनल में जो मेला होगा, इसके मेला होगा, बट वी हैव टू रिकंसिडर नो, इतना कोविड का इतना ये चल रहा है और नया स्ट्रेन आना शुरू हो गया, दैट इज़ वाई वी हैव स्टॉप। लेकिन सर सिलचर में गांधी मेला भी हो रहा है, यहाँ पे दुलतचौड़ा में भी मेला हो रहा है, लेकिन एक उत्तर करीमगंज दिस इज ए लेटर डेवलपमेंट। आप पढ़ा नहीं क्या नया स्ट्रेन निकल रहा है करके, सो टू प्रिवेंट दैट ओनली वी हैव डिसाइडेड टू स्टॉप इट। মঙ্গলবার বিকেল 3টে আসন্ন নির্বাচন উপলক্ষে কোভিড প্রোটোকল নিয়ে কিছু তথ্য তুলে ধরে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হলেন করিমগঞ্জের জেলাশাসক আম্মামুথান এমপি মহাশয়। और कोविड प्रोटोकॉल के बारे में जो स्पेशली अलग एक ये दिया है, अलग गाइडलाइन दिया है, उसके बारे में हमारा एडीसी विल बी ब्रीफिंग। एंड पोस्टल बैलेट के बारे में हमारा जो इंचार्ज पोस्टल बैलेट सौविक दत्ता ही विल ब्रीफ। इसमें मेन क्या है, जरा स्पेसिफिक थिंग्स। एक तो सोशल जो क्रक्स ऑफ द कोविड गाइडलाइन इज ऑल, मतलब जो सोशल डिस्टेंसिंग, हैंड वॉशिंग, प्रोटेक्टिव गियर, मास्क, ये सब का तो उसका पूरा एक डिटेल गाइडलाइन है। और उसके बाद पोस्टल बैलेट में इस बार पहले सर्विस वोटर्स का अपना इलेक्ट्रॉनिकली ट्रांसमिटेड पोस्टल बैलेट्स नेगेटिव पीबीएस बोलता है, उससे होता था। अभी इस बार फॉर्म 12D करके एक फॉर्म है, उसको हम लोग नया कैटेगरी ऑफ वोटर्स, पीपल विद डिसेबिलिटीज, दैट इज दिव्यांग, और सेकेंड मोर देन 80 ईयर्स वोटर्स, और उसके बाद ये दोनों कैटेगरी कोविड-19 सस्पेक्ट और अफेक्टेड पर्सन, जो कोरोना का मतलब ये हुआ है, कोविड-19 हुआ है, उनको भी नो वोटर लेफ्ट बिहाइंड वाला स्लोगन के हिसाब से दे विल आल्सो बी अलाउड टू वोट बट विद स्पेशल प्रोटेक्शन, एंड उसके लिए अलग ये दिया है। दिस इज द मेन क्रक्स ऑफ इट। एंड कोविड में वन मोर थिंग इज ऑल आर पोलिंग स्टाफ, जो भी हमारा पोलिंग स्टाफ होगा, जिसमें प्रिसाइडिंग ऑफिसर, मतलब वहाँ का पोलिंग ऑफिसर 1, 2 ये सब जो भी होगा पोलिंग स्टेशन में, उन लोग का पूरा वैक्सीनेशन होगा। और हमारा वैक्सीनेशन स्टार्ट हो गया है। एंड उसके बारे में आई वुड रिक्वेस्ट आवर एडीसी हेल्थ हु इज आल्सो इन चार्ज ऑफ द कोविड सेल, उसके बारे में ब्रीफ करेंगे। उसमें तीन कैटेगरीज हम फोकस कर रहे हैं। फर्स्ट इज 60 प्लस सिटीजन्स, सेकेंड इज 45 प्लस कोमॉर्बिडिटी, जिसको कोई कोमॉर्बिडिटी हो और 45 प्लस है, और तीसरा एक कैटेगरी है जो इलेक्शन फ्रंटलाइन वर्कर्स।
तो इलेक्शन प्रोसेस में जितने भी वर्कर्स इन्वॉल्व है उनको हम इलेक्शन फ्रंटलाइन वर्कर्स जैसे बोलेंगे। तो वैक्सीनेशन में हम हमारे डिस्ट्रिक्ट में 16 वैक्सीनेशन सेंटर्स है। इसका लिस्ट हमारे फेसबुक पेज डिस्ट्रिक्ट वेबसाइट में अवेलेबल है। तो जो भी पर्सन इलेक्शन के कार्य में इन्वॉल्व है वो वैक्सीनेशन सेंटर में जाके जो हमारे एनरोल्ड वैक्सीन है कोवैक्सीन एंड कोविशील्ड उसको वो ले सकते हैं। दिस इज फ्री वैक्सीनेशन। और जो हमारा लास्ट पीसी हुआ था उसमें हमने 1.27 वैक्सीनेशन एडमिनिस्ट्रेशन 1.27 लाख इतना वैक्सीनेशन एडमिनिस्टर किया था। उसमें से ओनली 80 ऐसे केसेस थे जो माइनर कुछ उनको सिम्टम्स हुआ था। तो ये दर्शाता है कि वैक्सीनेशन इस बिल्कुल सेफ है, इससे कोई एडवर्स इफेक्ट नहीं होता है। और बाकी स्टेट में जब हम देख रहे हैं कि थोड़ा सर्ज हो रहा है, महाराष्ट्र में भी पर डे 6000 5000 इतना केसेस मिल रहा है। तो ऐसे कंडीशन में अगर जनरेशन So I request all the election frontline workers to get them vaccinated for the better family, friends and future. So I'll read out the list of vaccination centers. Then Nilam Bazar BPSC, Girishganj BPSC में 2 centers है. That is Girishganj BPSC and Latu MPSC. Then Nilam Bazar BPHC, Kaliganj MPSC, Manosangan SD, श्री गौरी CSC, बदरपुर HSC, पठानकंडी PHPC, बाजारी चेरा HSC, बोरेगा मॉडल हॉस्पिटल, रामकृष्ण नगर BPSC, कालीबारी DS, दुर्लभशेरा मॉडल हॉस्पिटल, चोरगुला MPSC, चेरागी PSC एंड करीमगंज सिविल हॉस्पिटल। वैसे 16 सेंटर्स हैं। तो इसका वैक्सीनेशन अभी हम फ्रंटलाइन वर्कर्स को प्रायोरिटाइज कर रहे हैं इस फेज में, सेकेंड फेज में। Also, लेकिन अभी regarding the this vaccination, second phase of vaccination, on the spot registration का भी ऑप्शन है। अगर किसी ने रजिस्ट्रेशन नहीं किया है तो डायरेक्टली सेंटर में जाके रजिस्टर करवा के फ्री वैक्सीनेशन ले सकता है। वगैरह में उसका एक दिया हुआ है। पहले 10 व्हीकल्स होता था और 10 व्हीकल्स के बीच में 100 मीटर्स का गैप होता था, बट नाउ इट हैज चेंज टू 5 व्हीकल्स एंड हाफ एन आवर गैप इन एवरी रोड शो। एंड उन लोग का जो पब्लिक प्लेसेस है जहाँ जहाँ मीटिंग होगा उसको ऑलरेडी वी हैव आइडेंटिफाइड एंड वी हैव कंसल्टेड विद द पॉलिटिकल पार्टीज, वी हैव आइडेंटिफाइड द प्लेसेस। उसमें एक सेपरेट एंट्री एग्जिट होगा और इनफ स्पेस फॉर अकोमोडेटिंग पीपल एंड सेवरल अदर थिंग्स। एंड पॉलिटिकल पार्टीज दे हैव बीन अर्ज्ड टू गेट देयर सपोर्टर्स जो मीटिंग में आ रहे हैं उनको दे विल प्रोवाइड मास्क, फेस मास्क एंड हैंड वॉशिंग के लिए वहाँ पे सुविधा होना चाहिए। जैसा कि हमारा जब परमिशन देंगे वो सब कंडीशन साथ में दिया जाएगा। স্বর্গীয় মহন্ত চন্দ্র দাস ও স্বর্গীয় মঞ্জুরাওয়ালা দাসের স্মৃতি রক্ষার্থে করিমগঞ্জ লায়ন্স ক্লাব আয়োজিত বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশনের জন্য রোগীদের শনাক্ত শিবিরের ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবার করিমগঞ্জের বনমালী রোড নবজাগরণ ক্লাবে। আপনার মা নমস্কার স্যার, আমার মার ওসব 150 দেখুন না, আমরা গরিব মানুষ নিরুপায় ও ক্লাবত শুনিয়াও লগে লগে লেগে আই মানে এখন কিতা হয়েছে? তখন মার চোখ অপারেশন করান লেগে যাইছে গ্যাস শিলচার। আর ইনো আমায় আমরা খুব রেসপন্স পাই আর ইজ্জত পাই আর মান ইজ্জত পাই আর খুব মায়াও কররা। আর আমার ওখানে ভাই খুব খুব গরিব মানুষ, ইনো আমায় রেসপন্স পাই আর মান ইজ্জত পাই আর খুব দাম পাই আর। আপনার নাম কিতা? আমার নাম আব্দুল। নাম তো বাসা কোন জায়গা? আপনার চোখের কিতার প্রবলেম? আমার হচ্ছে পুরো দেখা যায় না, এখন তারা কইছেন নি অপারেশন করে? অপারেশন করে। আজকে লায়ন্স ক্লাবের তরফ থেকে চক্ষু পরীক্ষা হচ্ছে। এই কতজন মানে রোগী এই চক্ষু পরীক্ষায় সামিল হয়েছেন? এখনও পর্যন্ত যারা টোকেন নিয়েছেন প্রায় 222 জন টোকেন নিয়েছেন। আমাদের টার্গেট আছে 250 থেকে 300 লোককে আজকে চক্ষু পরীক্ষা করার।
আর এই যে চক্ষু পরীক্ষা যেটা এটা মেইনলি আমরা আয়োজন করে থাকি সমাজে যারা দুস্থ লোক, যারা আর্থিক দিক দিয়ে দুর্বল, তারা যাতে বয়সের শেষ সময়ে এসে সুন্দর মতো নিজের কাজটা নিজে করে নিতে পারেন। আমাদের এখানে দেখা গেছে যারা আর্থিক দিকে দুর্বল, তারা চোখের ছানি পড়ে গেলে অপারেশনটা করিয়ে নিতে পারেন না, নিজের কাজটা নিজে করতে পারেন না। তো লায়ন্স ক্লাব প্রত্যেক মাসেই একটা ক্যাম্প করার চেষ্টা করে। এবার করোনার জন্য আমরা দীর্ঘদিন চক্ষু পরীক্ষা করতে পারিনি। তো এখানে নবজাগরণ ক্লাব ওরা আমাদেরকে সহায়তা করেছে। আর এখানে আমাদের লায়ন্স মেম্বার সজল দাস, উনিও এখানে আমাদের সহযোগিতা করেছেন। আর বিসিএস থেকে আমাদেরকে আর্থিক সহায়তা করে এই দিয়ে আমরা ক্যাম্প। আর এখানে এই যে আজকে যে ক্যাম্প হচ্ছে, এখানে যা কিছু আয়োজন বা আমরা এখান থেকে যারা সিলেক্টেড হবে পেশেন্ট, তাদেরকে আমরা আজকের শিলচর লায়ন্স আই হসপিটালে নিয়ে যাব। ওখানে ওদেরকে অপারেশন করা হবে। পরশু দিন আমরা আবার এখানে পৌঁছে দেব। সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, এখানের মধ্যে কাউকে 1 টাকাও খরচা করতে হবে না, সবই বিনামূল্যে হবে। সব লায়ন্স ক্লাব বেয়ার করবে না? লায়ন্স ক্লাব বেয়ার করবে। আর আমাদের সহযোগিতায় আছে ডিবিসিএস, ডিস্ট্রিক্ট ব্লাড কন্ট্রোল সোসাইটি, ওরাও আমাদেরকে সহায়তা করে। ভারতীয় জনতা পার্টির রাজ্যিক মুখপাত্র তথা বদরপুর সমষ্টির সম্ভাব্য বিজেপি প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্যের সঙ্গে আমাদের সাংবাদিক শুভ চক্রবর্তীর আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে বার্তালাপ। আমরা দেখতে পেরেছি যে এবিপি আনন্দ সমীক্ষায় দেখা যাচ্ছে যে আসামে ভারতীয় জনতা পার্টি সরকার করবে। এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য? বিজেপি এবারে নির্বাচনে আসামের মাননীয় রাজ্যিক সভাপতি রঞ্জিত দাসজি, আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি, আসামের মাননীয় বিত্ত নাডার চেয়ারম্যান, বিত্তমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় 100+ বিজেপির যে জয়যাত্রা আরম্ভ করেছিলেন, সেটা 100+ হয়ে গিয়ে তারপর থামবে। আর স্বাভাবিকভাবে বিজেপি সরকার গঠন করবে। বিজেপির যে পারফরমেন্স এই 5 বছরে, বিগত 5 বছরে আসামের আম জনতার জন্য, আসামের সর্বস্তরের মানুষের জন্য যেসব প্রকল্পগুলো করেছে, এটা প্রমাণ করে দিচ্ছে যে আসামে নয়, সমস্ত ভারতবর্ষের গরিব মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যোগাযোগ রাখছে। এবং তারা বিশ্বাস করেন কেবলমাত্র এই সরকারই পারে যে ভারতবর্ষকে নতুন রূপে জগৎ সভায় নিয়ে যেতে। বিশেষ করে বদরপুরের কথা বলতে গেলে, আমি আরও একবার দাঁড়িয়েছি, বদরপুর থেকে 2বার দাঁড়িয়েছি। সেই সময় আমি গুয়াহাটি থেকে 15 দিন আগে এসে দাঁড়িয়েছিলাম। আমার রাজ্য নেতৃবর্গের নির্দেশে আমি বদরপুরে কন্টেস্ট করি। এলাকার জনসাধারণের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। আর আমি এলাকায় কে বা কারা কোথায় থাকেন সেই রকমভাবেও কিছু ব্যবস্থা আমার নজরে ছিল। এবার আমি বিগত 5 বছর যাবৎ বদরপুরে, আসামে যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো স্পোক্স পার্সনের, বরাক উপত্যকার থেকে কেবলমাত্র আমাকে মনোনয়ন দেওয়া হয়। সেই বরাকের স্পোক্স পার্সন হিসেবে আমি সমস্ত বরাকের জায়গায় ঘুরেছি, বিশেষ করে বদরপুর অঞ্চলে ঘুরেছি। এবার ঘোরার পর আমার যা প্রত্যক্ষ হয়েছে, তার থেকে অনুভব হয়েছে 74 বছর এই দেশ স্বাধীনের পর যারা দীর্ঘকালীন 50 বছরেরও ঊর্ধ্ব সময় সরকার চালিয়েছেন, তারা বদরপুরের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, অন্য কোনো কাজ করেননি। বদরপুরে এখন পর্যন্ত একটা হায়ার সেকেন্ডারি স্কুল নেই, সায়েন্স কলেজ নেই, ল কলেজ নেই, বিএড কলেজ নেই, একটা 100 বেডেড হসপিটাল নেই। আজকে বদরপুরের লোকের কোনো অসুখ হলে নিগ্রিমস চড়ো বলে মানুষের নিগ্রিমসমুখী হতে হয়। আর সেই জন্য মানুষের আর্থিক ক্ষতি 3 গুণ হয়। এই ব্যবস্থা বন্ধ করার জন্য আমাদের বর্তমান সরকার করিমগঞ্জ জেলায় একটি হাসপাতাল খুলছেন, মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা চাই যে প্রত্যেক বিধানসভা ভিত্তিক 100 বেডেড হসপিটাল তৈরি হোক এবং বদরপুরে আগামী দিনে 100 বেডেড হসপিটালের জন্য আমরা চেষ্টা চালাবো সরকারের সঙ্গে আলোচনা করে। 50,000-এরও অধিক বদরপুরের জনগণ
নিজের স্ত্রী পুত্র পরিবারকে বাড়িতে রেখে রোজগারের জন্য মিজোরামে গিয়ে কাজ করে খেতে হয়। আরও 50,000 লোককে বদরপুর থেকে মেঘালয়, ডিমাপুর, নাগাল্যান্ড, কোহিমা, অরুণাচল প্রদেশে গিয়ে কাজ করে খেতে হয়। প্রশ্ন হচ্ছে কেন বদরপুরে এই কাজের কোনো ব্যবস্থা নেই? দীর্ঘ 15 বছর একটা দলের বিধায়ক ছিলেন, উনি না যুবক সমাজের জন্য কিছু করেছেন, না মহিলা সমাজের জন্য কিছু করেছেন। বদরপুরে এই যে তালাক হচ্ছে, স্বামীর সঙ্গে স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে, ডিভোর্স হচ্ছে, এইগুলোর মূল কারণ হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা মহিলাদের মধ্যে এত বেশি যে মানুষ নিজেকে, মহিলারা নিজেদেরকে নিঃশেষিত ভাবে স্বামীর গৃহে বা যখন অন্য জায়গায় যান তখন তারা কপর্দকহীন অবস্থায় যান, তাদের হাতে কোনো ব্যবস্থা নেই। আজকে একটা নার্স ট্রেনিং সেন্টার বদরপুরে হয়নি এই 74 বছরে। যুব সমাজের জন্য একটা ফার্মাসিস্ট ট্রেনিং সেন্টার পর্যন্ত বদরপুরে করতে পারেননি। এই যে অব্যবস্থা, এর থেকে মুক্তি পাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছেন। কারণ মানুষ লক্ষ্য করেছে ভারতীয় জনতা পার্টি এই দেশের গরিব মানুষকে স্বীকৃতি দিয়েছেন। প্রথমে শৌচালয় বানিয়ে দিয়েছেন, মাতৃশক্তিকে তার নিজস্ব সম্মান বাঁচিয়ে থাকার মতো ব্যবস্থা এবং দেশকে স্বচ্ছ রাখার কারণে এই শৌচালয় বানাবার যে পরিকল্পনা বর্তমান প্রধানমন্ত্রী নিয়েছেন তা এক দৃষ্টান্তকারী ঘটনা বলে আমরা মনে করি। তারপর সমস্ত দেশবাসীকে আহ্বান করেছেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য, যারাই ব্যাংকে কোনো অ্যাকাউন্ট করতে পারেননি। কারণ 74 বছরে দেখা গেছে বিশেষ এক বর্গ শুধুমাত্র ব্যাংকে গিয়ে লেনদেন করার সুযোগ সুবিধা পেতেন। ভারতবর্ষের আম নাগরিকের যে এই ব্যাংক, সেই ধারণা অনুভূতি হয়েছে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আহ্বান করেছেন যাদের ব্যাংকে কোনো খাতা নেই আপনারা ব্যাংকে গিয়ে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে খাতা খুলুন। এইভাবেই নরেন্দ্র মোদী সরকার দেশের সকল স্তরের মানুষকে, আপনারা সবাই লক্ষ্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দল বিজেপিকে সাম্প্রদায়িক বলে, তার মুখ্য কারণ কি? বিজেপি যেভাবে মানুষের কাছে পৌঁছেছে এবং যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে আজকে দেশে অপ্রয়োজনীয় করে তুলেছেন, সেই সব রাজনৈতিক নেতা বিজেপিকে সাম্প্রদায়িক আখ্যা দেওয়ার শেষ চেষ্টা চালাচ্ছে। কারণ মানুষের কাছে এখন আর এই কথা কোনো গ্রহণযোগ্যতা নেই। আমরা লক্ষ্য করেছি কিছুদিন আগেও এই বদরপুরে এনআরসি নিয়ে গুজব রটানো হয়েছিল যে 40,000 মানুষের নাম কর্তন করে দিবে বদরপুর থেকে বিজেপি এনআরসি মাধ্যমে, আর এটাকে হিন্দু মেজরিটি সিট বানিয়ে দিবে। স্বভাবত দেখা গেল যে সেই রকম কিছু ঘটেনি। যারা ভারতীয় নয় তাদের নামেই শুধু নোটিশ গেছে, আর যারা ভারতীয় তাদের নাম এনআরসিতে উঠেছে। কিছু সংখ্যক ভারতীয় নাম উঠেনি ঠিক, কারণ তাদের ডকুমেন্টেশনের কোনো কাগজপত্র তাদের কাছে ছিল না। সেই জন্য আমাদের সরকার বলেছেন যে যথাযথভাবে তার ব্যবস্থা করা হবে। সেকেন্ড ড্রাফট রোল প্রকাশের আগে বলা হলো না, আর্মি আসবে, ঘরে ঢুকবে, কাগজ চাইবে, কাগজ দেখালে কাগজ ছিঁড়ে ফেলে দিবে, বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে, ওই গাড়িতে নিয়ে উঠাবে, ক্যাম্পে নিয়ে যাবে, ক্যাম্প থেকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। এটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করেছিল বিজেপিকে বদনাম করার লক্ষ্যে। এইভাবেই এই দেশে যত জনপ্রতিনিধি হয়েছেন বিগত দিনে কংগ্রেসের, মানুষকে ঠকিয়ে খেয়েছেন। বিধায়ক 15 বছর এক নাগারে ছিলেন, সমস্ত কাজ ঠিকাদারি উনি এবং উনার পরিবারের লোক করেছেন। আর এইভাবে সমস্ত বদরপুরে 333 বিঘা রাবার বাগান সরকার থেকে 90 বছরের লিজ নিয়ে এনে করেছেন বেকার যুবতীদের কাছে 1 বিঘা জমি না দিয়ে 100 বিঘা জমি আনৈর হাওড়ে নিজের নামে লিজ এনে ফিশারি বিজনেস করছেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া থেকে মানুষ মুক্তি চাইছে। মানুষ জানে ভালো করে যে ইউডিএফ, এআইইউডিএফ এবং কংগ্রেস বর্তমান সময়ে এই দেশে সাধারণ মানুষের কোনো কাজে লাগবে না। ভারতীয় জনতা পার্টি যে আহ্বান দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ
আর সমস্ত সমাজের এক বিশ্বাসে আনা, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই 3 মন্ত্রে 133 কোটি মানুষকে এক সূত্রে বেঁধে 133 কোটি মানুষকে বিলো পভার্টি লাইনের উপর নিয়ে আসা। প্রধানমন্ত্রী জনধন যোজনা হোক, প্রধানমন্ত্রী আবাস যোজনা হোক, সজল ধারা হোক, জল জীবন মিশন হোক, বিনামূল্যে চালের ব্যবস্থা হোক, প্রধানমন্ত্রী কৃষি যোজনা হোক, সমস্ত বিষয় সমস্ত সমাজের জন্য দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি কংগ্রেসের সময় যখন ডেভেলপমেন্টের কিছু আসতো, যে জায়গায় বিজেপির গ্রাম, যেখানে ইউডিএফের গ্রাম, সেই সব গ্রামে কোনো কাজ হতো না। কিন্তু এই 5 বছরে ভারতীয় জনতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পাহাড় ভুইয়াম বরাক ব্রহ্মপুত্রে একসাথে যে ডেভেলপমেন্টের প্রক্রিয়া শুরু করেছেন, তার নজর আমাদের কাছেও পৌঁছেছে। প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছিলেন বরাকের মাটি ভালো নয়, সেই জন্য সরকার রাস্তা বানালেও রাস্তা থাকে না। আমি কংগ্রেসের কাছে জানতে চাই, শিলচর করিমগঞ্জ ন্যাশনাল হাইওয়ে যেটা হয়েছে, সেটাকে সর্বানন্দ সোনোয়ালের হোম কনস্টিটিউয়েন্সি থেকে মাটি এনে বানিয়ে দেওয়া হয়েছে, না এই বরাকের মাটিতে এই রাস্তা বনেছে? আসলে কাজ করার মানসিকতা ছিল না, লুটে পুটে খাওয়ার ব্যবস্থার জন্য ব্যস্ত ছিলেন, সেই জন্য বরাকের ডেভেলপমেন্ট হয়নি। 74 বছরে একটা ব্রডগজ আসেনি। 74 বছরে আসামে 6টা মেডিকেল কলেজের পর আর কোনো মেডিকেল কলেজ হয়নি। আর মাত্র 5 বছরে বর্তমান আসামে 10টা মেডিকেল কলেজ, তার মধ্যে একটা এইমস সহ 5 বছরে 6 থেকে 5 বাড়িয়ে দিয়েছেন। এইটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পরিবর্তনের সূচনা। আজকে ব্রহ্মপুত্রের উপর ব্রিজ হচ্ছে, একটার পর একটা ব্রিজ হচ্ছে, উড়াল পুল হচ্ছে। এই সমস্ত ব্যবস্থা 74 বছর আগে কেউ করতে পারেনি। কংগ্রেসের আমলে রেশন ছিল, আমুলের কট্টায় 2.5 ডিব্বা চাল গোটা পরিবারের জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সরকার জনপ্রতি 5 কেজি করে। আর যখন কোভিড-19 শুরু হয়েছিল এই দেশে, সেই সময় মানুষকে আতঙ্কগ্রস্ত না হবার জন্য 5 কেজির জায়গায় 10 কেজি করে চাল দিয়েছেন। এটা কেবলমাত্র ভারতীয় জনতা পার্টির সরকারের দ্বারা সম্ভব। এই ব্যবস্থা আজকে বিশ্বাস রেখে সমগ্র বদরপুরের মানুষ মুখিয়ে আছেন যে আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার হবে এবং বদরপুর থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে নির্বাচিত করে এই সরকারে সামিল করার জন্য বদরপুরের জাগ্রত জনতা মুখিয়ে আছেন। এইটুকুন আমার অনুভূতি। আর এইগুলো আমি আগামী দিনে কলেজগুলো বানাবো। আজকে এখানের যুব সমাজ ডাক্তার হচ্ছে না, ইঞ্জিনিয়ার হচ্ছে না, আর্মির অফিসার বলতে পারছে না, ফ্লাইট চালাতে পারছে না, ডিসি হচ্ছে না, এসপি হচ্ছে না। কেন? ইনফ্রাস্ট্রাকচার নেই। 74 বছরে কংগ্রেস সরকার তাদেরকে এই অঞ্চলে কোনো ইনফ্রাস্ট্রাকচার দেয়নি। আর ওই ইনফ্রাস্ট্রাকচার না হওয়ার জন্য বরাকে যাদের জন্ম গ্রামাঞ্চলে বিশেষ করে, তো তাদের জন্মের সাথে সাথে এই সমস্ত চাকরির থেকে তাদের আশা আকাঙ্ক্ষা ছেড়ে দিতে হয়, কারণ তাদের সায়েন্স স্কুল নেই, সায়েন্স কলেজ নেই। আর সেই জন্য তারা ডাক্তার বলতে পারছে না, তাদেরকে এই ব্যবস্থায় এনে দেওয়া। আজকে বিশেষ করে যুবক যুবতীদের ল কলেজে পড়ার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য বিএড কলেজে পড়ার কোনো সুবিধা নেই। আজকে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে এবং সেই কলেজ হওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচার যেগুলোর প্রয়োজন সেইগুলো না থাকার জন্য বদরপুরের যুব সমাজের কোনো বিকাশ হচ্ছে না। আর সেই জন্য এইগুলো করা আমাদের প্রায় ইম্পর্টেন্সই থাকবে। সরকার আমার থাকবে, বদরপুরের মানুষের পাশে থাকবে। এই কাজগুলো আমরা করব। মানুষের কাছে এই কথাগুলো নিয়েই আমি যাচ্ছি। মানুষ আমাকে যথেষ্ট পরিমাণে এর জন্য সাহায্য সহযোগিতা হাত প্রসারিত করেছে। আচ্ছা, হাংরামা মহিলা কংগ্রেসে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই আজকে বলেছে যে বিজেপিকে বিধানসভা উৎখাত করে ফেলবে। এই হাংরামা মহিলা বিজেপির জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট হবে? দেখুন, রাজনৈতিকভাবে কোনো এক সময় যখন ইন্দিরা গান্ধী ছিলেন, সেই সময় কংগ্রেসের 526 লোকসভার মধ্যে 400-র উপর, এক সময় 385-র উপর ছিল। সেই দল আজকে 30-এর মধ্যে নেমে এসেছে।
বিজেপি কোনো এক সময় 2 সাংসদ নিয়ে যাত্রা শুরু করেছিল। আজকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সাংসদ থাকা রাজনৈতিক দল হিসেবে বিজেপি উঠে এসেছে। এই যে বিজেপির উঠে আসা আর কংগ্রেসের নিচে নেমে যাওয়া গ্রাফ, সেটা হচ্ছে মানুষের কাছে গ্রহণযোগ্যতার বিষয়। আজকের দিনে মানুষ বিজেপিকে গ্রহণযোগ্যতা বিশ্বাস করছেন, কংগ্রেসের বিশ্বাস করতে পারছেন না, নেতৃত্বের অভাবের জন্য কংগ্রেসের সেই জন্য বিজেপি যখন একজন রাজনৈতিক দল, রাজনৈতিক প্রতিপক্ষ তো থাকবেই, সে হাঙ্গামা মহিলারই হন আর বা অন্য যে কোনো দলই হোক, কংগ্রেসই হোক বা সিপিএমই হোক, বিজেপি এই নিয়ে ভাবে না। বিজেপি তাদের এক সুনির্দিষ্ট কর্মপন্থা আছে, দেশকে আর দেশের 135 কোটি মানুষকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে ভারতবর্ষকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে নিয়ে যাওয়ার জন্য। 19 লক্ষ কোটি টাকা আজকে ভারতবর্ষ থেকে আমেরিকা ঋণ হিসেবে নিয়েছে। এটা ভারতবর্ষের কাছে, ভারতবর্ষের 133 কোটি মানুষের কাছে অত্যন্ত গৌরব অধিকার অর্জন করার এক বিষয়। কারণ আমরা দেখেছি, আমরাই শুধু আনতাম। সমস্ত 74 বছর স্বাধীনের পর ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে ভারত ঋণ নিয়ে চলেছে। এখন প্রথমবার আমরা দেখছি যে ভারত কাউকে ঋণ দিতে পারে, এই ব্যবস্থা এসেছে ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃবর্গের কৌশল নেতৃত্বের জন্য।